বিষয় জানতে চাইবো যে এক দেশ থেকে অন্য দেশ তাদের যে বিমান, সে বিমানে করে প্রধানমন্ত্রী তখনও তাদের কথা মতন যে তিনি পদত্যাগ করেছেন, অর্থাৎ শেখ হাসিনাকে পাঠালেন। এদেশ অর্থাৎ ভারত সেটাকে অ্যালাউ করলো। এই তো পুরো বিষয়টা, অর্থাৎ শেখ হাসিনা এই দেশে এলেন, এই পুরো বিষয়টা বাংলাদেশের কোনো অফিসার বা কেউ কি এই অনুমতি দিতে পারেন? মানে পুরো বিষয়টা কিভাবে? এইটাই কিন্তু এখন সবচেয়ে বড় বিতর্কের জায়গা, যে শেখ হাসিনা যদি পদত্যাগই করে থাকেন তাহলে তাকে দেশ ছাড়ার অনুমতি কে দিয়েছে? তার কারণ আমরা বলা হয় উনি পালিয়ে এসেছেন, কিন্তু আইনের চোখে উনি কিন্তু পালিয়ে আসেননি। আইনের চোখে সম্ভব নয়, কারণ এক দেশ থেকে অন্য দেশে তো সড়ক পথে যাচ্ছে না বা জলপথে যাচ্ছে না, আকাশ বিমানে যাচ্ছে। না, সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা ওনার প্রাইভেট বিমান নয়, উনি একদম বাংলাদেশ সেনাবাহিনীর বিমানে করে ওকে দিল্লিতে পৌঁছে দেওয়া হয়েছে। আমি একটা ঘটনা বলি। প্রাথমিকভাবে বলা হয়েছিল যে হাসিনা হেলিকপ্টারে করে আগরতলা গিয়েছেন, আগরতলা থেকে একটা মালবাহী বিমানে উনি দিল্লিতে এসেছেন। বিষয়টি মোটেই এইরকম নয়। উনি আদৌ আগরতলা যাননি। ওনার যেটা হয়েছিল যে মানে গণভবন, যেটা ওনার অফিস কাম বাড়ি, সেটা বিশাল বড় বাড়ি, সেখানে হেলিপ্যাড আছে স্বাভাবিক। সেই হেলিপ্যাড থেকে উনি উড়েছেন, উড়ে ওকে ঢাকার কাছে একটি সামরিক এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উনি বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে করে উনি ইয়েতে চলে এসেছেন। সরকারের সঙ্গে কানেক্টেড সামরিক। এখন যদি উনি পদত্যাগ করে থাকেন, পদত্যাগী প্রধানমন্ত্রীকে পারমিশন দেবেন? এটা তো হতে পারে না যে তাকে দেশ থেকে, এবং তার বিরুদ্ধেই গণ অভ্যুত্থানটা হয়েছে, ফলে তাকে তো আইনের কাঠগড়ায় দাঁড় করানোটা সেনা পুলিশ সকলের দায়িত্ব। তাহলে তারা কি করে তাকে সেফ প্যাসেজ দিল যে সামরিক বিমানে করে? এখন এই যে ঘটনাটি ঘটেছে, আমি যা সময়গুলো বলি, আমরা তখন যে খবরগুলো ছাপা হয়েছিল যে হাসিনা দেশ ছাড়ার পরে গণভবনে লোকেরা ঢুকে পড়ে। এখন পরবর্তীকালে জানা যাচ্ছে বিষয়টি মোটেই তা নয়। হাসিনা যখন বাংলাদেশের মাটিতে, ঢাকার মাটিতে আছেন, অর্থাৎ সেনাবাহিনীর এয়ারপোর্টে আছেন, এটা হচ্ছে বেলা 2:30 পৌনে 3টে, এই যে সময়টা, তখন কিন্তু তার 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকে গণভবনে লুটতরাজ চলছে। মানে যখন লুটতরাজ চলছে দেশে, তখন কিন্তু উনি দেশেই আছেন। ওনার বিমান ঢাকা থেকে টেক অফ করেছিল বিকেল 3:11। 3:09 ওনার বিমানটি রানওয়েতে মানে চলতে শুরু করে, এন্ড টেক অফ করে হচ্ছে 3:11। এটা হচ্ছে বাংলাদেশি সময় অনুযায়ী। আমরা হচ্ছে 8 ঘন্টা পিছিয়ে আছি। 3:11 উনি টেক অফ করেন। ততক্ষণে কিন্তু মানে গণভবন তছরূপ করা, যা করা সব হয়ে গেছে। এখন এই বিমানটি, এটা বাংলাদেশ সেনাবাহিনীর বিমান, এটাও খেয়াল রাখতে হবে যে তার মানে সেনাবাহিনী তাকে পৌঁছে দিচ্ছে। whereas বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান, তিনি আমেরিকার একটি সংবাদ মাধ্যমকে ইন্টারভিউতে বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দেশ ছেড়ে চলে গিয়েছেন, এইটা আমি জানতাম না। আমি সেনানিবাসে আমার কিছু অফিসার এবং কিছু রাজনৈতিক দলের মানে নেতাদের সঙ্গে আমি বৈঠক করছিলাম। আমাকে আমার অধস্তন অফিসার এসে জানায় যে ম্যাডাম দেশ ছেড়ে চলে গিয়েছেন। এখন এটা না হতে পারে না। মানে যে পরিস্থিতি বাংলাদেশে ছিল, একটা গণ অভ্যুত্থান, একটা মানে ওই রকম অরাজক পরিস্থিতি, সেখানে একজন প্রধানকে না জানিয়ে প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করলেন এবং সামরিক বিমান নিয়ে দেশ ছেড়ে চলে গেলেন। প্রধানমন্ত্রী থেকেও বড় কথা হচ্ছে যে সেনারা কেউ সেনা প্রধানের অনুমতি ছাড়া একটা বিমান দেশের বাইরে পাঠাবে, এটা কখনো সম্ভব না। এখন কেউ বলতে পারে যে বিমান বাহিনীর প্রধান অনুমতি দিয়েছেন, না, এটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে 3 প্রধানের মধ্যে সবসময় একজন হচ্ছে মানে চিফ থাকেন, নাম্বার 1 থাকেন। বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে আর্মি চিফ যিনি, অর্থাৎ ওয়াকারুজ্জামান, তিনি হচ্ছেন সেনাপ্রধান বাংলাদেশের। উনি শুধুমাত্র পদাতিক বাহিনীর প্রধান নন, উনি বাংলাদেশের সেনাপ্রধান। শেখ হাসিনা কোন সাধারণ নাগরিক নন যে সাধারণ নাগরিক না জানিয়ে চলে যাবে। স্বভাবতই প্রশ্নটা উঠেছে যে হাসিনা যে দাবিটা করেছেন যে আমি এখনো প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করিনি, টেলিফোনে যেটা শোনা গেছে, অর্থাৎ আমেরিকার ওনার যে সহকর্মীর সঙ্গে উনি কথা বলছেন, তাতে উনি বলছেন যে আমি 6 তারিখ
6 তারিখ আমি পদত্যাগ করতাম, আমি 5 তারিখ রাত্রিবেলায় জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে বলে দিতাম যে আমি থাকছি না। 6 তারিখ সকালবেলা গিয়ে আমি রাষ্ট্রপতির কাছে হাতে হাতে পদত্যাগপত্র দিয়ে আসতাম। কিন্তু যেহেতু ঢাকা অবরোধটা 5 তারিখ সকাল থেকেই শুরু হয়ে যায়, তাই হাজার হাজার কোটি কোটি মানুষ আমাকে সিদ্ধান্ত বদল করতে হয়, এবং আমাকে যেটা করতে হয় যে আমাকে আমার নিরাপত্তা রক্ষীরা পরামর্শ দেয় যে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে তাতে আপনার পক্ষে থাকাটা নিরাপদ হবে না। এবং আমিও একটা জিনিস রিয়ালাইজ করেছিলাম যে লাশের বিনিময়ে আমি ক্ষমতায় থাকবো না, কারণ যেভাবে লোকেরা ধেয়ে আসছে তাহলে তাদেরকে গুলি করে মারতে হতো, আমি সেটা চাইনি, তাই আমি দেশ ছেড়েছি। কিন্তু আমি পদত্যাগ করিনি। কোথায় আমার পদত্যাগপত্র? সরকার দেখাক আমার পদত্যাগপত্র। বা একটা হাসিনার এই টেপটা লিক হওয়ার পরে যেটা হয়, বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে তারপরে গোটা পৃথিবীতে একটা পদত্যাগপত্র বলে একটা কাগজ সার্কুলেটেড হয়েছিল, যেটা যে কোনো লোক দেখলেই বুঝতে পারবে যে ওটা একটা ভুয়া ওটা কোনো ব্যাপার নয়। এবং আওয়ামী লীগ অফিসিয়ালি এটা বলেওছে যে ওটা একটা ভুয়া পদত্যাগপত্র, এবং ওটা ভুয়া নয়, ওটা আসল, এমন কোন দাবিও কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার করেনি। একদম। ফলে শেখ হাসিনা যে দাবিটা করেছে এটা খুব ইন্টারেস্টিং। আমি আরো কতগুলো তথ্য বাংলাদেশের নাগরিক এবং আমাদের এখানকার যারা নাগরিক দর্শক তাদের জন্য বলি, যে এই যে এই বিমানটি রুট চেঞ্জ করে এসছে। কেন রুট চেঞ্জ করে এসছে? নিরাপত্তার কারণে। বাংলাদেশ থেকে ভারতের সঙ্গে অনেকগুলো রাজ্যের মানে বিমান যোগাযোগ আছে। কলকাতার সঙ্গে ডিরেক্ট ফ্লাইট আছে, চট্টগ্রাম কলকাতা আছে, ঢাকা থেকে কলকাতা আছে, ঢাকা থেকে গুয়াহাটি আছে, অনেক ইয়েদের সঙ্গে আছে। এছাড়া ঢাকা থেকে সরাসরি দিল্লির ফ্লাইট আছে, ডাইরেক্ট দিল্লি চলে যাবে। এই যে দিল্লির ফ্লাইট গুলো যখন যায় তখন ঢাকা থেকে উড়ে ফ্লাইট গুলো সব বাংলাদেশের উত্তর দিকে যায়। উত্তর দিকে মানে রাজশাহীর দিকে যায়, রাজশাহী থেকে বাঁদিকে ঘুরলে আমাদের প্রথমে সীমান্ত পেরোলেই আমাদের ভারতের মালদা জেলা পড়বে, তারপর মালদার পরে ঝাড়খণ্ড পড়বে, ঝাড়খণ্ড হয়ে ওইদিকে। তার কারণ হচ্ছে দিল্লিটা তো আমাদের উত্তর দিকে, ফলে ওই জন্য উত্তর দিক নেয়। এখন হাসিনার যে ফ্লাইটটা এসছে, যেটা জানা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সূত্র থেকে, সেই ফ্লাইটটা কিন্তু রাজশাহীর দিকে যায়নি, ওটা কলকাতার দিকে চলে এসছে। এতে 15 মিনিট সময় বেঁচে গেছে। কলকাতার ওপর দিয়ে দিল্লি চলে গেছে। আচ্ছা, 15 মিনিট সময় বেঁচে গেছে। কেন করেছে? তার মানে বাংলাদেশ সেনাবাহিনী তারাও চায়নি যে বিমানটা খুব বেশি সময় মানে বাংলাদেশের আকাশ সীমায় থাকুক এবং ট্রেস করতে পারুক যেই রুট দিয়ে। এই জন্য ওটা ট্রান্সপন্ডারও বন্ধ করা ছিল। ঠিক, যতক্ষণ ওটা বাংলাদেশের আকাশ সীমায় ছিল ততক্ষণ ওটা ট্রান্সপন্ডার বন্ধ করা ছিল। এবং ওই সময় দিল্লি থেকে একটি বিমান, এয়ার ইন্ডিয়ার বিমান, সে ঢাকা আসছিল। তখন হাসিনার বিমানটা উল্টো দিকে যাচ্ছে, দিল্লির দিকে যাচ্ছে। তখন দুজন পাইলটকে এটা বলা হয় যে তোমাদের এই রুটে কিন্তু দুটো আছে, ওই জন্য এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটাকে লো ফ্লাই করিয়ে দেওয়া হয়, হাসিনার ফ্লাইটটা উপর দিয়ে বেড়ে চলে, যাতে মুখোমুখি ধাক্কা না লাগে। কিন্তু ট্রান্সপন্ডার হচ্ছে যেখান থেকে ফ্লাইটটাকে ট্রেস করা যায়। বাংলাদেশের আকাশ সীমায় ওর ফ্লাইটটাকে ট্রেস করা যায়নি। যখন কলকাতার আকাশ সীমায় ঢুকে গেছে, এটাকে বলে হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলের জুরিসডিকশন, যখনই এটিসি কলকাতার জুরিসডিকশনে ঢুকেছে তখন ট্রান্সপন্ডারটা চালু করে দিয়েছে, অর্থাৎ আমি ইন্ডিয়াতে ঢুকে গেছি। তার মানে ওই সময়টাতে ওর নিরাপত্তার বিষয়টাকে বাংলাদেশ সেনাবাহিনী প্রায়োরিটি দিয়েছে, টপ প্রায়োরিটি। তার মানে একজন পদত্যাগী প্রধানমন্ত্রীর জন্য এতটা করবে কিনা এটা একটা প্রশ্ন। ফলে হাসিনা যে ক্লেমটা করেছেন, এই ক্লেমটাকে কেউ কিন্তু উড়িয়ে দিতে পারছে না। মানে যে হাসিনার বিরুদ্ধে মানুষ, তিনিও যুক্তির জায়গাতে এই দাবিটাকে খণ্ডন করতে পারছে না যে উনি প্রধানমন্ত্রী কি উনি প্রধানমন্ত্রী নন। তার কারণ দেখা যাচ্ছে প্রায় রাজকীয় ব্যবস্থা করে ওনাকে সেনাবাহিনী এসে নামিয়ে দিয়ে গেছে। ভারত সরকার কি করেছে? ভারত সরকার শুধু পারমিশনটা দিয়েছে, আর সেনা বিমান ঢুকতে গেলে পরে একটা, এবং বন্ধু দেশের পক্ষে জন্য এটা খুব স্বাভাবিক একটা বিষয়, এটা নিয়ে তো কোনো বিতর্কই নেই। ভারত সরকার অতীতে বহু লোককে ভারতে আশ্রয় দিয়েছে, শেখ হাসিনাকেও দিয়েছে। এমনকি শেখ হাসিনা তো মানে তার রাজনৈতিক জীবনের গোড়ায় 1975 থেকে 81 পর্যন্ত ভারতেই রাজনীতি ছিলেন।
এক্স্যাক্টলি। প্রধানমন্ত্রী সো ভারত সরকার যেটা করেছে যে ওকে পারমিশন দিয়েছে আসার, এখানে কোনো মানে ওই যে কি বলে বর্ডার চেক করা এসবের ব্যাপার ছিল না। দুই হচ্ছে যে একটা ফাইটার বিমান যখনই আরেকটা দেশের আকাশ সীমায় ঢুকবে, অনেক সময় কি হয় ভুল করে অনেক অসামরিক বিমান একটা দেশের ইয়েতে ঢুকে পড়ে। মোটামুটি এটা সবাই জানে যে ভুল করে ঢুকে পড়েছে, কিন্তু ফাইটার বিমান ঢুকে পড়লে কিন্তু হুলুস্থুলু বেঁধে যাবে। একদম এয়ার ট্রাফিক নড়ে চড়ে বসবে। হ্যাঁ, মানে গোটা মানে এয়ারফোর্স নড়ে চড়ে বসবে। এই যে যেটা আমাদের এখানে কাশ্মীরে ইয়ে হয়েছিল, যখন আমাদের একটা F-16 F-16 অন্য একটি বিমান পাকিস্তানে চলে যায়, ইয়েতে ঢুকে পড়েছিল। ক্যাপ্টেন অভিমন্যু সম্ভবত তার নাম ছিল। পাকিস্তানে বিমানও মাঝে মধ্যেই, কারণ কি ওই মানে টেরিটরি গুলো এমন যে অনেক সময় পাইলট বুঝতে পারে না, ঢুকে পড়েছিল। কিন্তু এটা তো তা নয়, এটা লম্বা সফর, প্রায় 2-2.5 ঘন্টার সফরে সে নিয়ে গেছে, ভারত সরকার পারমিশন দিয়েছে। প্রশ্নটা এখানে, হাসিনাকে দেশ ছাড়ার পারমিশনটা কে দিল যদি তিনি প্রধানমন্ত্রী পদে না থাকতেন? এবং সেনাপ্রধানও জানতেন না, তিনি বলছেন। সেনাপ্রধান এখন বলছেন আমি জানতাম না। মানে ওনার না জানার তো কথাই নয়, এটা তো উনি তারপরে উনি খানিকটা গা বাঁধানো কথা বলছেন যে আমি জানতাম না উনি দেশ ছেড়ে চলে গেছেন। এটা কখনো হয় না। তাহলে তো বলতে হবে যে সেনাপ্রধানকে পদত্যাগ করতে হবে। আরে ভাই, তোমার দেশের প্রধানমন্ত্রীকে তোমার সেনা মানে অধস্তন অফিসার অন্য দেশে পৌঁছে দিচ্ছে, আর তুমি জানো না, তুমি কোথাকার সেনাপ্রধান? তাহলে তুমি রিজাইন করো। ব্যাপারটা এরকম নয়। উনি সব জানতেন, উনি অ্যারেঞ্জ করে দিয়েছেন, ওনার পারমিশন ছাড়া ওই সময় কোনো কিছু হওয়ার জন্য। এবং ভারত সরকারও কেন অ্যাকসেপ্ট করবে? ভারত সরকারও কেন অ্যাকসেপ্ট করবে যদি না একটা লিগাল ইয়ে থাকে যে তাকে পৌঁছে দিচ্ছে? সো এই যে বিতর্কটা বাংলাদেশের মধ্যে এখন প্রবল মানে ইয়ে তৈরি হয়েছে, এবং এই বিতর্কটা আগামী দিনে কি হতে পারে এটা দিয়ে আমি শেষ করতে চাই। যে আগামী দিনে কি হতে পারে, আগামী দিনের এজেন্ডা কি? আগামী দিনে বাংলাদেশের একদল লোক এখন থেকে আওয়াজ তুলেছে, ঠিকই তুলেছে, আওয়াজ তো মানে কোনো অন্যায় কিছু নয়, যে প্রত্যর্পণ, অর্থাৎ হাসিনাকে আমাদের হাতে ফেরত দাও। ওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, এই আছে। আমি অভিযোগগুলো নিয়ে সত্য মিথ্যা আমি যাচ্ছি না, অভিযোগ আছে, বিচার হবে, প্রত্যর্পণ করতে হবে। এই প্রত্যর্পণ যখন হবে তখন হাসিনার লয়াররা আদালতে সবার আগে এই প্রশ্নটা তুলবে যে হুজুর, একে আপনারা বলছেন পলাতক আসামি, তো বিমান বাহিনীর বিমানটাকে গিয়ে পৌঁছে দিয়েছে, তাকে আপনি চোর বলবেন কি করে, পলাতক কি করে বলবেন? ফলে এটা কোনো প্রত্যর্পণই নয়। উনি গিয়েছিলেন একটা কাজে, আবার ফেরত এসেছেন, এটা প্রত্যর্পণ নয়। আপনি ওনাকে আসামি বলতেই পারবেন না। ঠিক, হাসিনাকে আসামি বলাই যাবে না তখন, কারণ এই প্রশ্নটা তো খুব ন্যায্য প্রশ্ন যে আমাকে তাহলে ওখানে পৌঁছে দিয়ে আসলো কে? যদি আমি পালিয়ে গিয়ে থাকি, তার মানে আমি পালাইনি, আমাকে পৌঁছে দিয়ে আসা হয়েছিল, তাহলে আমি আসামি নই এখানে। কারণ প্রত্যর্পণ ব্যাপারটা একটু যে কোনো মানুষের জন্যই একটু অসম্মানের, যে একজন আসামিকে হ্যান্ড ওভার করা হচ্ছে। হাসিনার ক্ষেত্রে এটা তো আইনেই ঠিকবে না, ভারত সরকারও এটা মানবে না। যে তুমি যে প্রত্যর্পণের কথা বলছো, সে পালিয়ে সেটা প্রমাণ কি? তোমার বিমানই তো আমার এয়ারপোর্টে এসে নামিয়ে দিয়ে গেছে, এবং অসামরিক বিমান নয়, সামরিক বিমান নামিয়ে দিয়ে গেছে, বা প্রাইভেট জেটও নয়, সামরিক বিমান নামিয়ে দিয়ে গেছে। তাকে আমি কি করে বলবো যে সে তোমার দেশ থেকে পালিয়ে এসছে? তাকে আমি কি করে আসামি কনসিডার করব যে তাকে আমি তোমার দেশে প্রত্যর্পণ করব? ঠিক, প্রত্যর্পণটা কিন্তু একটা লিগ্যাল টার্ম, এবং সেখানে আসামি বিনিময় হয়। ফলে শেখ হাসিনাকে আসামিও বলা যাবে না। ফলে আগামী দিনে এইটা কতদূর গড়ায় এটা দেখার, কিন্তু এটা গড়াবে বলে মনে হয়। আইনের লোকেরা কিন্তু এটা ছাড়বে না। সেটা মানে হাসিনার আইনজীবী কেন, যে কোনো আইনজীবীর এটা হচ্ছে কি বলবো, ন্যাচারাল জাস্টিসের প্রশ্ন। আরে একটা লোককে খাতির করে নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছে, তারপরে তুমি বলছো পালিয়ে গেছে।